সংবিধানের পঞ্চদশ সংশোধনী কেন অবৈধ নয় তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত। আজ হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ এ রুল জারি করেন। 2021 সালে 30 জুন তৎকালীন আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের আমলে বাংলাদেশের সংবিধানের পঞ্চদশ সংশোধনী পাশ হয়। এ সংশোধনীতে সংবিধানে কিছু পরিবর্তন আনা হয়। সংশোধনীতে শেখ মুজিবুর রহমানকে জাতির জনক হিসেবে স্বীকৃতিও দেওয়া হয়। একই সঙ্গে বাতিল করা হয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা। এছাড়া জাতীয় সংসদে মহিলাদের জন্য সংরক্ষিত আসন সংখ্যা 45 থেকে বাড়িয়ে 50 করা হয়। বেসিক স্ট্রাকচারে হিট করেছে পঞ্চদশ সংশোধনী। সংবিধানের মৌলিক কাঠামোটা পরিবর্তন করে দিয়েছে। এই সংশোধনের মধ্য দিয়ে গণতন্ত্রহীনতার দিকে বাংলাদেশ এগিয়েছে। এই সংশোধনের মধ্য দিয়েই বাংলাদেশের বিচার ব্যবস্থায় এক ধরনের হস্তক্ষেপের পরিস্থিতি তৈরি হয়েছে সরকারের। দেশের 495টি উপজেলা পরিষদ চেয়ারম্যানকে অপসারণ করা হয়েছে। রোববার স্থানীয় সরকার মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বিষয়টি জানানো হয়। অপসারণকৃত চেয়ারম্যানদের স্থলে উপজেলা নির্বাহী কর্মকর্তারা দায়িত্ব পালন করবেন বলে ওই আদেশে বলা হয়। এছাড়া দেশের 323টি পৌরসভার মেয়রকে তাদের পদ থেকে অপসারণ করেছে সরকার। এর আগে 7টি জেলা পরিষদের চেয়ারম্যানকে অপসারণ করা হয়। গত 16 আগস্ট সরকারি এক তথ্য বিবরণীতে জানানো হয়, বিশেষ পরিস্থিতিতে অত্যাবশ্যক বিবেচনা করলে সরকার জনস্বার্থে কোনো সিটি কর্পোরেশন ও পৌরসভার মেয়র এবং কাউন্সিলরকে অপসারণ করতে পারবে। একইভাবে জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্য এবং উপজেলা পরিষদের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানদের অপসারণ করতে পারবে। একই সঙ্গে এগুলোতে প্রশাসক নিয়োগ দিতে পারবে সরকার। কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতায় জয়পুরহাটের কলেজ শিক্ষার্থী নজিবুল সরকার বিশাল নিহতের ঘটনায় দায়ের করা হত্যা মামলা সদর থানায় এজাহার হিসেবে নথিভুক্ত করা হয়েছে। রোববার রাতে জয়পুরহাট থানা পুলিশ এ তথ্য জানিয়েছে। এর আগে জয়পুরহাটের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে নিহতের বাবা বাদী হয়ে শেখ হাসিনা, ওবায়দুল কাদের সহ 128 জনের বিরুদ্ধে মামলার আবেদন করেন। আদালতের ম্যাজিস্ট্রেট মামলাটি আমলে নিয়ে থানাতে এজাহার হিসেবে নথিভুক্ত করতে নির্দেশ দেন। এদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে চট্টগ্রাম শিক্ষার্থী ওয়াসিম নিহতের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ওবায়দুল কাদের সহ 108 জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে। বিগত 16 বছরের ক্ষতি মাত্র 16 দিনে পূরণ করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সার্জিস আলম। তিনি জানান, আগামী 90 দিনের মধ্যে স্বাস্থ্য মন্ত্রণালয় একটি রুট প্ল্যান দেবে। রাতে বাংলাদেশ হেলথ অ্যান্ড ওয়েলবিং নামে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মেডিকেল টিমের পক্ষ থেকে প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। এ সময় সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ বলেন, নির্বাচন কাঠামোর পূর্ণাঙ্গ পরিবর্তন প্রয়োজন। 2024 সালে যে নির্বাচন হয়েছে সেটি হচ্ছে ডামি ইলেকশন, অর্থাৎ যেই নির্বাচনের মধ্য দিয়ে এই 3টি নির্বাচন হতে পারে, একই বিদ্যমান নির্বাচন কমিশনের মধ্য দিয়ে আমরা কখনোই বিশ্বাসযোগ্য নির্বাচন করতে পারবো না। সুতরাং এই নির্বাচন কাঠামোর আমরা মনে করি পূর্ণাঙ্গ পরিবর্তন প্রয়োজন এবং মানুষের যখন এই প্রতিষ্ঠানগুলো উপরে আস্থা আসবে তখনই আমরা মনে করি রাষ্ট্র সংস্কারের প্রাথমিক কাজ শেষ হবে এবং একটি নতুন করে নির্বাচন দেওয়ার পরিবেশ তৈরি হবে এবং ঠিক তখনই আমরা মনে করি অন্তর্বর্তীকালীন সরকার, যেটা আমরা ম্যাটাফরিকভাবে 16 মাস বলছি, এই 16 মাসটি শেষ হবে। বাংলাদেশ কতটুকু ভালো আছে এটা ডিপেন্ড করে আমাদের যে ভাই বোনেরা বিভিন্ন ধর্মের রয়েছে, সংখ্যালঘু রয়েছে, তারা কতটুকু ভালো আছে। তাদের ভালো থাকার মানদণ্ডই আমাদের সবার ভালো থাকার মানদণ্ড। সেই জায়গা থেকে আমরা যারা রয়েছি, আমরা ইসলাম ধর্মাবলম্বীর সংখ্যা সবচেয়ে বেশি, আমাদের উচিত হবে সেদিন আমরা তাদেরকে প্রোটেক্ট করব, যেন তাদের উপরে বিন্দুমাত্র কোনো আঘাত না আসে এবং আমরা সবাই সেখানে থাকব। ঢাকায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত বার্ডের সঙ্গে বৈঠক করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকাল 10:30টার দিকে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বৈঠক শুরু হয়। বৈঠকে অংশ নেন বিএনপির স্থায়ী কমিটি ও আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী এবং বিএনপির সাংগঠনিক সম্পাদক ও আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য শামা ওবায়েদ।
শত শহীদের ত্যাগে অর্জিত ছাত্র জনতার বিজয় ধরে রাখতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, গণতান্ত্রিক শাসন ফিরিয়ে আনতে কাজ করে যাওয়া অন্তর্বর্তী সরকারকে সব ধরনের সহায়তা করবে বিএনপি। দুপুরে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়ে তিনি কথা বলেন। ছাত্র জনতার আন্দোলনের বিজয়কে নস্যাৎ করতে পরাজিত শক্তি বিভিন্ন জায়গায় গোলযোগ করে ষড়যন্ত্র করে বিএনপির উপর দায় চাপানোর চেষ্টা করছে বলেও অভিযোগ করেন মির্জা ফখরুল। আজকে যে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে নোবেল লরেট প্রফেসর ডক্টর ইউনূসের নেতৃত্বে, আমরা এই সরকারকে দলের পক্ষ থেকে আমরা অবশ্যই সর্বাত্মক ধরনের সমর্থন জানাচ্ছি। সাবেক ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের প্রধান হারুনুর রশিদের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগের তদন্ত শুরু করেছে দুর্নীতি দমন কমিশন। এ ঘটনা অনুসন্ধানে ৩ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। এর আগে রোববার সাবেক ডিএমপি কমিশনার আসাদুজ্জামান ও অতিরিক্ত কমিশনার হারুনুর রশিদের বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির মাধ্যমে কোটি কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ পাওয়া গেছে বলে জানায় দুদক। গত ২৭ জুন ঢাকা ডিএমপির সাবেক কমিশনার আসাদুজ্জামান মিয়ার সম্পদের অনুসন্ধান করতে দুদকের কাছে চিঠি পাঠিয়েছিলেন সুপ্রিম কোর্টের এক আইনজীবী। সিরাজগঞ্জের সলঙ্গার হাটি কুমরুল গোল চত্বর এলাকায় ট্রাক মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের ৪ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছেন মাইক্রোবাস চালক। ভোরে হাটি কুমরুল বনপাড়া মহাসড়কের এ দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের নাম পরিচয় জানা যায়নি। নিহত ৪ জন একই পরিবারের সদস্য বলে জানিয়েছেন আহত চালক। সলঙ্গা থানার ওসি জানান, ভোর 6:30টার দিকে ঢাকা থেকে রাজশাহীগামী একটি মাইক্রোবাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় মাইক্রোবাসটি দুমড়ে মুচড়ে গিয়ে ঘটনাস্থলে মাইক্রোবাসে থাকা ৪ জনের মৃত্যু হয়। ওসি আরও বলেন, মরদেহ উদ্ধার করে সলঙ্গা থানায় আনা হয়েছে। কলকাতার নিউ টাউনে রহস্যজনকভাবে খুন হওয়া সাবেক এমপি আনোয়ারুল আজিম আনার হত্যা মামলার চার্জশিট দিয়েছে ভারতের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি। রাজ্যটির উত্তর ২৪ পরগনা জেলার বারাসাত আদালতে দাখিল করা চার্জশিটে হত্যার কারণ সম্পর্কে কোনো তথ্য দিতে পারেনি তদন্তকারী সংস্থাটি। ১,২০০ পৃষ্ঠার অভিযোগপত্রে তদন্তকারী সংস্থা সিআইডি সাবেক এমপি আনার হত্যার ঘটনায় অন্যতম ২ আসামি কসাই জিহাদ হাওলাদার ও মোহাম্মদ শিয়ামকে অভিযুক্ত করেছে। একই সঙ্গে হত্যা করার আগে এবং পরে কিভাবে আনার মরদেহ লোপট করা হয় এরও বিবরণ তুলে ধরেছেন সিআইডির তদন্তকারী কর্মকর্তা। বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি ঘনীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে। এই অবস্থায় দেশের বিভিন্ন স্থানে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হচ্ছে। সেই সঙ্গে লঘুচাপের প্রভাবে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার শঙ্কায় দেশের 4 সমুদ্র বন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন গাঙ্গের পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ উপকূলীয় এলাকায় অবস্থানরত লঘুচাপটি ঘনীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। সেই সঙ্গে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। দর্শক, এই ছিল এখনকার সংবাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। এছাড়া ইউটিউবে মাই টিভি সংবাদ পেতে ভিজিট করুন youtube/mytvbd নিউজ এবং আমাদের সকল অনুষ্ঠান দেখতে ভিজিট করুন youtube/mytv বাংলা, facebook/mytv বাংলা। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি ফৌজিয়া রওশন। আল্লাহ হাফেজ।